কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ভণ্ড জ্যোতিষী। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই আর রাজজ্যোতিষী একসাথেই ফিরছিলেন। অমনি রাজজ্যোতিষীকে চুপচাপ দেখে মন্ত্রীমশাই বলে উঠলেন, কি রাজজ্যোতিষী, তুমি হঠাৎ চুপচাপ রয়েছো যে? কিছু কি তোমার সমস্যা হয়েছে? রাজজ্যোতিষী বলে বললেন, হ্যাঁ আসলে এই মাইনা দিয়ে পোষাচ্ছে না, তাই ভাবছি আলাদা করে উপায়ে যদি কোনো আয় করতে পারতাম। অমনি মন্ত্রীমশাই বলে বললেন, কেন? আপনার যে এত ভালো উপায় রইতে রইতে আপনি কেন অন্য উপায় চিন্তা ভাবনা করছেন? আপনার এই জ্যোতিষী যদি আমি জানতাম তাহলে এতদিনে টাকার গদিতে শুয়ে থাকতাম। তাহলে আপনি শুনুন, আমি একটা আপনাকে বুদ্ধি বলছি, ওইরূপ করে চলুন, দেখুন আপনার কত আয় হবে। ওই শুনে রাজজ্যোতিষী বাড়ি ফিরে পুনরায় মন্ত্রীমশাইয়ের কথা অনুযায়ী রাজজ্যোতিষী শুরু করে দেয়। অমনি হঠাৎ ওই পাড়ার একজন গোবিন্দ বলে, ও গেছিল জ্যোতিষী মশাইয়ের কাছে বুঝতে যে ওর দিনক্ষণ কেমন যাচ্ছে। তাই ওই জ্যোতিষী মশাই দেখেই বলে, তোর দিনক্ষণ একদম ভালো না, তোর জন্মকুষ্ঠী আছে? গোবিন্দ বলে ওঠে, না আমার তো কোনো জন্মকুষ্ঠী নেই। শোন, তুই আগে তোর জন্মকুষ্ঠী বানা, আর তোর ঘোর সংকট তোর সামনে আসতে চলেছে। অমনি গোবিন্দ ভয় পেয়ে যায়। অমনি বলতে থাকে, জ্যোতিষী মশাই, কেমন ধরনের সংকট? আমার সবসময় তো কাজে বাধা পড়ে। তুই শোন, তোর কাজে বাধার কথা শুধু আমি বলছি না, তোর আয়ুও খুব কম। তোর সামনে বিপদ আসতে চলেছে, যে কোনো মুহূর্তে তুই মারা যেতে পারিস। তুই আর বেশি দিন বাঁচবি না, কিন্তু তোর অনেক রকমের গ্রহদশা তোর উপরে পড়েছে। এই গোবিন্দ বলতে থাকে, তাহলে কি উপায় আছে রাজজ্যোতিষী? তাহলে বলুন কি করে আর সমাধান করা যায়? অমনি রাজজ্যোতিষী বলতে থাকে, তাহলে তোকে প্রথমে কুষ্টি বানাতে হবে, ওর মূল্য হচ্ছে 25 টাকা। তারপর তোর গ্রহদোষ যদি কাটাতে হয় তাহলে আমাকে যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে গেলে 100 টাকা লাগবে। গোবিন্দ শুনেই তো মাথায় হাত। গোবিন্দ বলে, এত টাকা আমি কোথা দিয়ে পাবো? অত টাকা তো দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। অমনি জ্যোতিষী বলে উঠলেন, যদি তুই না দিতে পারিস তাহলে ভেবে রাখ, তোর মৃত্যু পুরো অবধারিত। মৃত্যুই তোর সামনে এগিয়ে আসছে, নইলে তোর তাড়াতাড়ি করে যজ্ঞ করার ব্যবস্থা কর। অমনি বলেই ও গোবিন্দ বলল, ঠিক আছে জ্যোতিষী মশাই, বলে বেরিয়ে যায়। এদিকে এইরূপ করে জ্যোতিষী মশাই এক এক করে সবার কাছ থেকে মুদ্রা আদায় করতে থাকে। এদিকে গোপালের নাতি নাতনিরা গোপালকে ডাকতে ডাকতে গোপালের বাড়ি যায়। বলে, ও দাদু, ও দাদু, তুমি কোথায়? কি করছো? বাইরে বেরিয়ে এসো, একটু তোমার সাথে কথা আছে। অমনি গোপাল ভেতর থেকে বলে, আরে আমি তো রান্নাশালে রে, তোরা এখানে আয়। অমনি ওরা বাচ্চাগুলো ভেতরে যায়। রান্নাশালে গিয়ে দেখে গোপাল ভাত রান্না করছে। অমনি ওরা বলতে থাকে, দাদু, তুমি ভাত রান্না করছো? তাহলে দিদা কোথায়? অমনি গোপাল বলে বললেন, আর বলিস না, ওই যে তোর দিদা গেছে জল আনতে, বললো তুমি একটু এখানে বসো আর আমি আসছি। আর যদি এই ভাতের ফ্যান উতলে ওঠে তাহলে যে কি করি? অমনি বলতে না বলতেই ভাতের ফ্যান উতলাতে থাকে। অমনি ভয়ে বলে, কি করি বলতো? এখন তোর দিদা যদি এসে দেখে ভাত উতলেছে, এখন ভাতের হাঁড়ি তুলে আমার মাথায় মারবে, আমি যে কি করে উতলানো কমাই? অমনি পুঁটি বলে ওঠে, দাদু তুমি দাঁড়াও, আমি দেখছি। অমনি পুঁটি বালতি থেকে এক ঘটি জল নিয়ে হাঁড়ির মধ্যে ঢালতে যায়। অমনি গোপাল বলতে থাকে, এই বাবা, তুই বাচ্চা মেয়ে, পারবি না? তোর হাতে ছাঁকা লেগে যাবে। পুঁটি বলে, দাঁড়াও না দাদু, দেখো কি করছি। ওই ঘটির জল নিয়ে পুঁটি ঢেলে দেয়। অমনি ভাতের ফ্যান আর বাইরে পড়ে না।
এদিকে পুটিকে মাথায় হাত বুলিয়ে গোপাল বলতে থাকে, বাহ পুটি, তুই অনেক কিছু জানিস তো, তোর অনেক বুদ্ধি তো। এদিকে গোপালের গিন্নি এসে বলে, হ্যাঁ পুটি জানবে না তো কি, তুমি জানবে? তোমার মাথায় বুদ্ধিগুলো যে কোথায় গেছে, আর কি করে যে মহারাজ তোমাকে রাজসভায় নিযুক্ত করলো তাই এখন ভাবি। গোপাল তখন ডেকে গিয়ে বলে, তুমি আমাকে খবরদার আমার বুদ্ধির নিয়ে কোনো কিছু বলবে না। তুমি আমায় মোটা বলো, তাও আমি শুনে নিতে রাজি আছি, কিন্তু আমার বুদ্ধির নিয়ে যদি তুমি কিছু বলেছো তাহলে আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। এই চল তো, পুঁটি আর বকুলটে সব বাইরে চলে, এখানে থাকলে তো দিদার জ্বালায় দাঁড়াতে পারবো না। অমনি বলে ওরা বাইরে গিয়ে উঠানে দাঁড়ায়। ওরা নাতি নাতনিরা বলতে থাকে, দাদু তুমি তাহলে আমাদের একটু গল্প বলো। গোপাল তখন বলে, ঠিক আছে বলছি, তোরা বস ওখানে, আমি বলছি। গোপাল হঠাৎ দেখে ওদের বাড়ির সামনে দিয়ে গোবিন্দকে যেতে। অমনি গোপাল বলে, কি গোবিন্দ, কোথায় গেছিলে? গোবিন্দ এসে বলে, আর বলো না গোপাল দাদা, খুব আমার সময়টা খারাপ চলছে, তাই আমি রাজজ্যোতিষীর কাছে গেছিলাম একটু জানতে যে আমার সময়টা কেমন যাচ্ছে। অমনি গোপাল বলে উঠলেন, তাহলে রাজজ্যোতিষী কি বললো? রাজজ্যোতিষী বলল, আমার নাকি ভয়ঙ্কর সংকট চলে আসছে, গ্রহ সংকট সামনেই রয়েছে, তার জন্য এমনকি আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। গোপাল শুনে বলে, ও তাই? আর কি বলেছে রাজজ্যোতিষী? অমনি বলে, রাজজ্যোতিষী আর বলেছে যে আমায় যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে গেলে 100 টাকা দিতে হবে, আর কুষ্টি বানাতে গেলে 25 টাকা দিতে হবে, আর প্রণামীর জন্য 5 টাকা দিয়ে এসছি। গোপাল শুনে বলে, খবরদার তুমি কোনো টাকা দিও না রাজজ্যোতিষীকে, রাজজ্যোতিষী এখন এইসব শুরু করেছে আর বলেছে এর কোনো বিধান, তাহলে কি এইগুলো করলে কি তুমি বেঁচে যাবে? বলে, গোপাল দাদা বলেছে যে মৃত্যু তো ভগবানের হাতে, তবু চেষ্টা করব মাত্র। গোপাল তখন গোবিন্দকে বলে, গোবিন্দ আমি তোমায় না বলা পর্যন্ত তুমি রাজজ্যোতিষীকে 1টাও টাকা দেবে না, ঠিক আছে? গোবিন্দ বলে, ঠিক আছে গোপাল দাদা, বলে গোবিন্দ ওখান থেকে চলে যায়। তারপর গোপাল ওর নাতি নাতনিদের নিয়ে রাজজ্যোতিষীর কাছে যায়। রাজজ্যোতিষীর কাছে গিয়ে গোপাল দেখা করে বলে, কি রাজজ্যোতিষী, হঠাৎ করে আবার তুমি এইরূপ ধরনের জ্যোতিষী শুরু করলে যে, ব্যাপারটা কি? সব ঠিকঠাক করে হচ্ছে তো, না ভুলভাল করে ওলটপালট কিছু সবাইকে ভুংভাং বুঝিয়ে দিচ্ছ? অমনি রাজজ্যোতিষী বলে, তুমি কি বলতে চাইছো গোপাল? তুমি আমার জ্যোতিষী বিদ্যাকে তুমি উলটপালট ভুংভাং মনে করো? তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি রাজামশাইকে সব খবর দেব। গোপাল বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যদি প্রমাণ হয় তুমি মিথ্যে কথা বলছো তাহলে কিন্তু তোমায় ছাড়বো না। কিছুক্ষণ বাদে গোপাল পুঁটিকে পাঠায়। পুঁটি কাঁদতে কাঁদতে এসে বলে, জ্যোতিষী মশাই, আমার বাবা মা আমায় খুব মারছে, কারণ আমার রেজাল্ট একদম ভালো হচ্ছে না, আমি পাশ করব কি না ফেল করছি, তাই বলছে যে আমাকে ঘর থেকে নইলে ওরা সকলে বের করে দেবে। তুমি আমায় হাত দেখে বলো না যে আমার পড়াশোনা আর হবে কি হবে না। অমনি রাজজ্যোতিষী ওর হাত দেখে বলে, পুটি তোর একদমই পড়াশোনা হবে না, তোর হাতে পড়াশোনা একদম লেখা নেই, তুই যা, তোর বাবাকে গিয়ে বল যজ্ঞ করতে হবে, তার জন্য 200 টাকা খরচা করতে হবে, তারপরে যদি তোর পড়াশোনা হয়। অমনি পুটি দাঁড়িয়ে থেকে সবটাই শুনছিল। গোপাল পেছন থেকে বেরিয়ে এসে বলে, কি জ্যোতিষী মশাই, আপনি কি ভুল ভুল ভাল বলছেন? হ্যাঁ জানেন, পুটি ক্লাসের ফার্স্ট হয়, আর পুটিকে আপনি বলছেন ওর বিদ্যা নেই, পড়াশোনা নেই। অমনি জ্যোতিষী মশাই তো চমকে ওঠে, তখন বলে, তুমি এখানে গোপাল কিসের জন্য এসছো? তুমি এখান থেকে যাও, তোমায় যেতে বললাম না, নাহলে আমি রাজামশাইকে খবর দেব। অমনি গোপাল বললে, ঠিক আছে, তোমায় যদি আমি জব্দ না করেছি তাহলে দেখো। অমনি গোপাল পুটিকে নিয়ে চলে যায়। এদিকে রাজজ্যোতিষী পরে গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাইকে গিয়ে বলে, রাজামশাই গোপাল আমাকে অপমান করেছে, এমনকি আমার জ্যোতিষবিদ্যাকে, বলে আমার জ্যোতিষবিদ্যা নাকি ভণ্ড, আমাকে অপমান করুক তাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমার জ্যোতিষবিদ্যাকে নিয়ে বলেছে ভণ্ড জ্যোতিষবিদ্যা,
জানেন রাজামশাই? রাজামশাই তখন বলে উঠলেন, ঠিক আছে, আজকে আমি গোপালকে ডেকে এমন ধমকি দেব যে ও আর কখনোই তো আপনার সাথে এই ধরনের কথা বলবে না। অমনি বলে রাজজ্যোতিষ চলে যায়। কিছুক্ষণ পরে গোপাল আসতে গোপালকে রাজামশাই জিজ্ঞেস করে, কি গোপাল, তুমি রাজজ্যোতিষীর জ্যোতিষবিদ্যাকে তুমি ভণ্ডামি বলেছো? রাজামশাইকে কথা শুনে গোপাল বলতে থাকে, না রাজামশাই, আমি জ্যোতিষবিদ্যাকে কখনো ভণ্ডামি বলিনি। আমি ওর রাজজ্যোতিষীকেই আমি বলেছিলাম উনি যা বলছেন সব মিথ্যে কথার ভণ্ডামি করছেন, তাই বলেছি। অমনি রাজামশাই বললেন যে, না, তুমি খবরদার কখনো এইরূপ ধরনের কথাবার্তা বলো না, আর যদি তুমি প্রমাণ করে দিতে পারো তাহলে আমি নিজেই রাজজ্যোতিষীকে দণ্ড দেব। গোপাল তখন বলল, ঠিক আছে রাজামশাই, আমি দেখছি আপনাকে প্রমাণ এনে দিতে পারি কিনা, বলে গোপাল ওখান থেকে চলে যায়। পরদিন রাজসভা শুরু হতেই গোপাল সবাই, এমনকি রাজসভা সকলে এসে উপস্থিত। এমন সময় প্রহরী এসে রাজামশাইকে বলে, রাজামশাই, আপনাকে অন্দরমহলে যেতে হবে। রাজামশাই প্রহরীর কথা শুনে অন্দরমহলে যায়। কিছুক্ষণ বাদে গোপালকে ডেকে পাঠায়। গোপালও অন্দরমহলে যায়। গোপাল যেতে রাজামশাই বলে ওঠে, গোপাল, তুমি জানো আমার মেয়ে হয়েছে? গোপাল তখন বলে, তাই নাকি রাজামশাই? বাহ, খুব সুখবর রাজামশাই। রাজামশাই তখন বলতে থাকে, তাহলে আমি রাজসভায় সকলকে জানাই? গোপাল তখন বলে, না রাজামশাই, এটাই সুযোগ, আপনি কাউকে কিছু জানাবেন না যে আপনার মেয়ে হয়েছে বলে। আমি গিয়ে বলবো আপনার সন্তান মানে ছেলে হয়েছে, তাহলে আর রাজজ্যোতিষীকে বলবো যে আপনার ছেলের ভাগ্য গণনা করার জন্য আপনি ডাকছেন বলে, এমনকি মন্ত্রীমশাইকেও ডেকে নিয়ে আসবো। গোপাল রাজসভায় গিয়ে রাজজ্যোতিষীকে, এমনকি মন্ত্রীমশাই, এমনকি সকলকে বললেন যে এরকম রাজামশাইয়ের ছেলে হয়েছে বলে রাজজ্যোতিষীকে ডেকে নিয়ে আসেন। রাজজ্যোতি এসেই বলা শুরু করে দেয়, এ ছেলে খুব ভাগ্যবান, এ অষ্টমী তিথিতে হয়েছে, আর ও দিকপাল হবে, বড় সুলক্ষণা যুক্ত কিন্তু, আর এ ছেলে ভারত সম্রাটও হবে। কিন্তু ওর 22 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে ওর বিশাল বড় একটা ফাঁড়া আছে, এমনকি ওর মৃত্যুরও সম্ভাবনাও থাকতে পারে। তার জন্য রাজামশাই আপনাকে একটা বড় যজ্ঞ করতে হবে, তাহলেই যদি সমস্যার সমাধান হয়ে যায়। ওর এই সমস্ত কথা শুনে রানীমা রাজামশাইয়ের তো চোখ বড় বড় হয়ে যায়, বলে, কি বলছে রাজজ্যোতিষী? অমনি রাজামশাই বলতে থাকে, ভণ্ড রাজজ্যোতিষী কোথাকার, আরে হতচ্ছাড়া, এটা যার নিয়ে তুই গণনা করছিস সেটা আমার ছেলে নয়, আমার মেয়ে হয়েছে। অমনি রাজজ্যোতিষী ভয়ে বড় বড় চোখ করে বলে, রাজামশাই ক্ষমা করে দেন, আসলে আমার জ্যোতিষ গণনায় একটুখানি ভুল হয়ে গেছে, তাই এইরূপ করে বলে ফেলেছি। অমনি রাজামশাই বলতে থাকে, ভণ্ড জ্যোতিষ কোথাকার, তুই ভেবেছিলিস চালাকি করে ফিরে যাবি? তোকে আর বেঁচে ফিরতে হবে না, তোকে আজকে আমি কারাদণ্ডে দিলাম। অমনি রাজজ্যোতিষী ভয়ে বলে, রাজামশাই, এগুলো আমার বুদ্ধি না, এই সমস্ত বুদ্ধি আমায় মন্ত্রী মশাই দিয়েছে, আর মন্ত্রীর বুদ্ধিতে আমি এই সমস্ত কিছু করেছি, রাজামশাই আমায় ক্ষমা করে দেন। অমনি রাজামশাই বলতে থাকে, আজ তোর দুজনেরই কারাদণ্ড হবে, তোরা দুজনেই কারাবাস করবি, যাও প্রহরী, গিয়ে ওদেরকে গিয়ে আটকে দাও। প্রহরীরা গিয়ে অমনি তাড়া করতে থাকে, আর ওরা ভয়ে ছুটতে থাকে, মন্ত্রী আর রাজজ্যোতিষী। প্রহরী ছুটতে থাকে ওর পেছন পেছন, ওকে ধরে কারাবাস দেবে বলে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।